হ্যালো বন্ধুরা, অর্ক হোম টিউশনে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের তনুশ্রী ম্যাডাম। আমি আজকে তোমাদের পড়াবো পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা। এই চ্যাপ্টারটা শুরু করার আগে এর একটু ইতিহাসটা বলে নিই, কেন পর্যায় সারণীর দরকার হয়েছিল। 18 দশকে যখন মৌলের সংখ্যা খুব কম ছিল, তখন সহজেই মৌলগুলোর ধর্ম আলাদা করে মনে রাখা সম্ভবপর ছিল। কিন্তু 1900 দশকে রসায়নবিদ্যার উন্নতির ফলে যখন অনেক মৌল আবিষ্কার হলো, তখন তাদের ধর্মগুলি আর আলাদা করে মনে রাখা সম্ভবপর হলো না। তখনই পর্যায় সারণী বা তাদেরকে মনে রাখার কিছু সূত্রের প্রয়োজন হলো, সহজে আমরা যাতে তাদেরকে মনে রাখতে পারি। সেই সম্বন্ধে বিজ্ঞানী জন ডোবেরিনার 1817 খ্রিস্টাব্দে দিলেন ত্রয়ী সূত্র। তিনি বললেন, রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন 3টে করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান হয়। রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টে করে মৌলকে তিনি সাজালেন। যেমন তিনি সাজিয়েছিলেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এদের পারমাণবিক ভর যথাক্রমে 7, 23, 39। তাহলে দুটো মৌলের পারমাণবিক ভর লিথিয়াম আর পটাশিয়ামের গড় পারমাণবিক ভর যদি আমরা বার করি, 7 যুক্ত 39/2 সমান হচ্ছে 23। সেটাই হচ্ছে কার পারমাণবিক ভর? সোডিয়ামের। একইভাবে তিনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে সাজিয়েছিলেন, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়ামকেও সাজিয়েছিলেন। কিন্তু ডোবেরিনারের এই ত্রয়ী সূত্রটা বর্জিত হয়েছিল, কারণ এই সূত্রটা কিছু হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ভারী মৌলের ক্ষেত্রে কিন্তু সূত্রটা প্রযোজ্য হলো না। এরপরে 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউল্যান্ডস প্রকাশ করলেন তার অষ্টক সূত্র। তিনি বললেন, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলে প্রথম মৌলটির ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তিনি সাজিয়েছেন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। কিসের ভিত্তিতে? ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী। তাহলে কোনো একটা মৌল থেকে আমি যদি লিথিয়াম থেকে শুরু করি, তার অষ্টম মৌল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সোডিয়াম। সোডিয়ামে গিয়ে দেখা গেল লিথিয়ামের ধর্মের পুনরাবৃত্তি ঘটছে, মানে সোডিয়ামের সঙ্গে লিথিয়ামের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। আবার একইভাবে সোডিয়াম থেকে শুরু করলে অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম। তাহলে পটাশিয়ামেও কি হচ্ছে? সোডিয়ামের ধর্মের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। একইভাবে আমি যদি ফ্লুরিন থেকে শুরু করি, ফ্লুরিনের অষ্টম মৌল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ক্লোরিন। ক্লোরিনে দেখা গেল ফ্লুরিনের ধর্মের পুনরাবৃত্তি ঘটছে। এটা গেল নিউল্যান্ডসের অষ্টক সূত্র, কিন্তু এটাও পরবর্তীকালে বর্জিত হয়েছিল, কারণ নিউল্যান্ডসের অষ্টক সূত্র দেখা গেল এই ক্যালসিয়াম অবধি এই এতদূর মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। এরপরে মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু নিউল্যান্ডসের অষ্টক সূত্র আর কাজ করছে না। এরপরে নিউল্যান্ডসের অষ্টক সূত্রের উপর ভিত্তি করে পরমাণু রাসায়নিক ধর্মের উপর গবেষণা করে বিজ্ঞানী মেন্ডেলিভ দেখলেন যে বিভিন্ন মৌলের ধর্মগুলো কিছুটা পরপর পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এই ধর্মের যে পুনরাবৃত্তি, একে তিনি বললেন পর্যাবৃত্তি ধর্ম। সেই সম্বন্ধে তিনি পর্যায় সূত্র, মেন্ডেলিভের বিখ্যাত পর্যায় সূত্র প্রকাশ করলেন। তিনি বললেন, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এরপরে এই সম্বন্ধে আরেকজনের কথা আমাদেরকে বলতে হবে। তিনি হচ্ছেন বিজ্ঞানী লোথার মেয়ার। বিজ্ঞানী লোথার মেয়ারকে মেন্ডেলিভ যখন মৌলগুলোর রাসায়নিক ধর্মের উপর পরীক্ষা নিরীক্ষা করছিলেন, ঠিক সেই সময়ে বিজ্ঞানী লোথার মেয়ারও বিভিন্ন মৌলের ভৌত ধর্ম, যেমন পারমাণবিক আয়তন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদির উপর পরীক্ষা নিরীক্ষা করছিলেন। করে তিনিও একটি সূত্র দিলেন যে বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। কিন্তু মেন্ডেলিভের সূত্রটা মেন্ডেলিভ আগে প্রকাশ করেছিলেন বলে মেন্ডেলিভকেই আমরা স্বীকৃতি দিই।
কিন্তু পর্যায় সারণী আবিষ্কারের ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে লোথার মেয়ারের অবদানকে কিন্তু অবশ্যই আমাদেরকে মানতে হবে। লোথার মেয়ারের অবদান কিন্তু অনস্বীকার্য। এবারে আসি পর্যায় কি, শ্রেণী কি মেন্ডেলিভের পর্যায় সারণীতে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনুভূমিক সারিগুলিকে বলে পর্যায়, আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে উল্লম্ব সারিগুলিকে শ্রেণী বলে। আমি পাশে একটা দেখিয়েছি, অনুভূমিক বলতে এই রকম বোঝাচ্ছে, এগুলো হচ্ছে পর্যায়, আর উল্লম্ব হচ্ছে এগুলোকে বলা হচ্ছে কি শ্রেণী। মেন্ডেলিভ যেই সময় পর্যায় সারণী তৈরি করেছিলেন তাতে 7টি পর্যায় ছিল, শ্রেণী ছিল 8টি। সেই সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, তাই তাদের জন্য কোনো শ্রেণী ছিল না। পরবর্তীকালে মেন্ডেলিভের পর্যায় সারণী যখন সংস্করণ হয়েছিল, নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পরে তাদেরকে 0 শ্রেণীতে স্থান দেওয়া হয়েছিল, কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 শ্রেণীটি অনুপস্থিত ছিল। আর মেন্ডেলিভের পর্যায় সারণী আবিষ্কারের সময় 63টি মৌল আবিষ্কার হয়েছিল, কিন্তু বর্তমানে মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এবারে আসি ত্রুটি। মেন্ডেলিভের পর্যায় সারণীও কিন্তু ত্রুটিমুক্ত নয়, মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনেক ত্রুটি ছিল। 1 নম্বর ত্রুটি, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে বলেছেন যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান মান অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছিল, কিন্তু দেখা গেল যে না, মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনেক কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে স্থান দেওয়া হয়েছে। যেমন আর্গনের পারমাণবিক ভর 39.94, পটাশিয়ামের 39.1, কিন্তু পর্যায় সারণীতে আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেন 2 জায়গায় অবস্থানের পক্ষে তিনি মতবাদ দিয়েছিলেন। এক হচ্ছে 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুগুলির সঙ্গে 1 শ্রেণীতে, আর 7B শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে। 1 শ্রেণীর ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের কিছু মিল পাওয়া যায়, আবার 7B শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গেও কিছু মিল পাওয়া যায়। তাই এখানে হাইড্রোজেনের অবস্থান নিয়েও কিন্তু দ্বিমতের সৃষ্টি হয়েছে। তারপরে সমধর্মী মৌলকে ভিন্ন গ্রুপে, ভিন্ন ধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আইসোটোপ, আইসোবারের ক্ষেত্রেও কিছু নিয়ম লঙ্ঘিত হয়েছে। যেমন আইসোটোপ কাকে বলে তোমরা আগে পড়ে এসেছো, যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। তাহলে মেন্ডেলিভ যদি পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণী সাজান, তাহলে আইসোটোপগুলোর পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু পারমাণবিক ভর তো আলাদা, তাহলে তাদেরকে আলাদা আলাদা জায়গায় স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি সবাইকে এক জায়গাতেই স্থান দিয়েছেন। যেমন অক্সিজেনের 3টে আইসোটোপ, তাহলে 3 জনের পারমাণবিক ভর আলাদা, কিন্তু মেন্ডেলিভ অক্সিজেনকে পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট স্থানই দিয়েছেন। এইগুলো হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। এবারে আসি আমরা বিজ্ঞানী মোজলের পরীক্ষা। বিজ্ঞানী মোজলে কি বললেন? বিজ্ঞানী মোজলে 1913 থেকে 14 সালে বিভিন্ন মৌলের ওপর তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনের স্রোত বা ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করে এক্স রশ্মির বর্ণালী উৎপন্ন করেন। এই এক্স রশ্মি বর্ণালীর উপর নানা পরীক্ষার দ্বারা মোজলে এই সিদ্ধান্তে আসেন যে কোনো মৌলের ধর্ম বা বৈশিষ্ট্য, মানে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, সবই নির্ভর করে তার পারমাণবিক ভর নয়, কিসের ওপর? পরমাণু ক্রমাঙ্কের ওপর বা পারমাণবিক সংখ্যার ওপর। তাহলে মোজলেই প্রথম বললেন যে না, মৌলের ভৌত রাসায়নিক ধর্ম কার ওপর নির্ভর করে? পারমাণবিক ভর নয়, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। তাহলে পরমাণুর যে আধুনিক যে দীর্ঘ পর্যায় সারণী তৈরির ক্ষেত্রে মোজলের অবদান কিন্তু অনস্বীকার্য। এই মোজলের গবেষণালব্ধ ফলের ওপর ভিত্তি করেই মেন্ডেলিভের পর্যায় সূত্রও সংশোধিত করা হলো এবং মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ এবং দীর্ঘ পর্যায় সারণী প্রকাশিত হয়েছিল। এবারে মোজলের পরীক্ষার ওপর সূত্রের ওপর ভিত্তি করে, পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করেই মেন্ডেলিভের পর্যায় সূত্র সংশোধিত করা হলো। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ। তোমাদের পরীক্ষায় এখন এটাই চাই বেশিরভাগ ক্ষেত্রে, যে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো বা আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এখানে কি বলা হলো, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি
তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তাহলে আগে যে বলা হয়েছিল পারমাণবিক ভর সেটা কিন্তু নয়, এবারে কি বলা হলো, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পরমাণু ক্রমাঙ্ক কি সেটা তোমরা আগেই জেনে এসেছো। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে বা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকেই বলা হয় মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তার উপরেই নির্ভর করে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম। তাহলে সূত্রটা আরেকবার বলছি, এই সূত্রটাই তোমাদের বেশিরভাগ এখন পরীক্ষায় আসে। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই সংশোধিত সূত্রের ওপর ভিত্তি করেই মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ ও দীর্ঘ পর্যায় সারণীটা প্রকাশিত হয়েছে। এবারে আসি, এই যে এক্ষুনি তোমাদের বললাম যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা দ্বিমতের সৃষ্টি হয়েছে। সেই হাইড্রোজেনের অবস্থান নিয়ে দ্বিমতটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা বলি। পর্যায় সারণীতে এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক বা পরিমার্জিত সংস্করণ। কারণ মেন্ডেলিভের প্রথম যে পর্যায় সারণী মেন্ডেলিভ দিয়েছিলেন তখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার না হওয়ার জন্য এই শ্রেণীটা ছিল না, কিন্তু পরবর্তীকালে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হওয়ার পর তাদেরকে শূন্য শ্রেণীতে স্থান দেওয়া হয় এবং তখন পর্যায় হয় 7টি শ্রেণী, আর একটা বেড়ে গেল 9টি শ্রেণী। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক বা পরিমার্জিত সংস্করণে 7টি পর্যায় আর শ্রেণী হচ্ছে 9টি। এবার হাইড্রোজেনকে এখানে আমরা স্থান দেওয়া হয়েছে 1A শ্রেণীতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়ামের সঙ্গে। কেন এখানে স্থান দেওয়ার পক্ষে? এখানে স্থান দেওয়ার পক্ষে যুক্তিকে যোজ্যতা। 1A শ্রেণীতে যারা আছে তাদের নাম হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, কে পটাশিয়াম, আর বি রুবিডিয়াম, সিএস সিজিয়াম, আর এফআর হচ্ছে ফ্রান্সিয়াম। এদের সঙ্গে স্থান দেওয়ার পক্ষে যুক্তি কি বলা হলো? যোজ্যতা। ক্ষার ধাতুগুলোর প্রত্যেকের যোজ্যতা 1, হাইড্রোজেনেরও শেষ কক্ষের ইলেকট্রন 1টি, তাহলে হাইড্রোজেনেরও যোজ্যতা কত? 1টি। ক্ষার ধাতুগুলি হ্যালোজেন মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড তৈরি করতে পারে, NaCl, NaBr মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড ইত্যাদি। সেরকম হাইড্রোজেনও ক্লোরিন, ব্লোরিন, ফ্রুমিন, আয়োডিন, ফ্লুরিন, আয়োডিন এদের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড HCl, HBr তৈরি করতে পারে। এবারে এদের প্রত্যেকেরই শেষ কক্ষে একটা করে ইলেকট্রন আছে, তাই এরা সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজেরা কি হতে পারে? জারিত হতে পারে। নিজেরা যেহেতু জারিত হয় অন্যকে কি করে? এরা বিজারিত করে, তাই এরা হচ্ছে তীব্র বিজারক পদার্থ। সেরকম হাইড্রোজেনও ইলেকট্রন ছেড়ে জারিত হয়ে অন্যকে বিজারিত করতে পারে, তাই হাইড্রোজেনেরও আছে বিজারণ ধর্ম। এটা গেল পর্যায় সারণীতে 1A শ্রেণীতে হাইড্রোজেনকে অন্তর্ভুক্তির সপক্ষে যুক্তি। এবারে 7B শ্রেণীতে, 7B কোথায়? এইখানে কি আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এদের সঙ্গে রাখার সপক্ষে কি যুক্তি দেয়া হলো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই হচ্ছে গ্যাসীয় দ্বিপরমাণু অধাতব মৌল। সবাই গ্যাসীয় নয়, ফ্লুরিন, ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন, মোটামুটি গ্যাসীয়, এরা অধাতু। আর দ্বিপরমাণু মানে এদের 2টি করে পরমাণু নিয়ে একটি করে অণু তৈরি হয়। মানে ক্লোরিন, ক্লোরিন অণু, ক্লোরিন পরমাণু Cl, কিন্তু ক্লোরিন অণুর কি সংকেত? Cl2। সেরকম হাইড্রোজেনেরও হাইড্রোজেন অণুর কি সংকেত? H2। তাহলে এটা হচ্ছে এদের সঙ্গে মিল পাওয়া গেল। আবার আর কি মিল পাওয়া গেল? এদের শেষ কক্ষে প্রত্যেকের 7টা করে ইলেকট্রন থাকে। তাহলে বাইরে থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় এদের শেষ কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। সবাই চাই শেষ কক্ষে অষ্টক পূর্তি করতে, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সহজেই একটা করে ইলেকট্রন নিয়ে হ্যালাইড গঠন করে। F নিয়ে F মাইনাস, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস, Br ইলেকট্রন নিয়ে Br মাইনাস, I মাইনাস, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। সেই একইভাবে হাইড্রোজেনও একটা করে ইলেকট্রন নিয়ে হাইড্রাইড H মাইনাস তৈরি করতে পারে। হ্যালোজেন মৌলগুলি সমযোজী যৌগ গঠন করতে পারে, যেমন CCl3, NCl3। সেই রকম হাইড্রোজেনও অধাতুর সঙ্গে সমযোজী যৌগ গঠন করতে পারে, NH3, CH4। ঠিক আছে,
তাহলে এগুলো গেল পর্যায় সারণীতে হাইড্রোজেনকে 7b শ্রেণীতে হ্যালোজেনদের সঙ্গে রাখার পক্ষে যুক্তি। কিন্তু হাইড্রোজেনের ক্ষার ধাতুগুলোর সঙ্গেও কিছু অমিল আছে। ক্ষার ধাতুগুলো হচ্ছে সব ধাতু, কঠিন পদার্থ, ঠিক আছে, কিন্তু আর হচ্ছে এক পরমাণু Na, K, R, B, C, S এরা সবাই হচ্ছে এক পরমাণু, কিন্তু হাইড্রোজেন হচ্ছে দ্বি পরমাণু গ্যাসীয় মৌল। আবার এদের ক্ষেত্রেও এখানেও কি অমিল আছে? হাইড্রোজেন হচ্ছে কি বিজারক পদার্থ, আর এরা হচ্ছে কি, এরা জারক পদার্থ। সহজেই একটা ইলেকট্রন নিয়ে নিজেরা বিজারিত হয়, তাহলে অন্যকে কি করে? জারিত করে। এরা জারক পদার্থ। এই যে হাইড্রোজেনকে এই স্থান দেওয়া নিয়ে এই পক্ষ বিপক্ষ অনেক রকমের যুক্তি আছে, তাই হাইড্রোজেনকে বিজ্ঞানী মেন্ডেলিভ দুষ্ট মৌল বলে আখ্যা দিয়েছিলেন। এটা গেল হাইড্রোজেনের অবস্থান। এই যে সারণীটা তোমরা দেখতে পাচ্ছ, পর্যায় সারণীটা তোমরা খুলবে তোমাদের বইতে। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক বা পরিমার্জিত সংস্করণ। এখানে পর্যায় আছে 7টা, আর শ্রেণী 0 শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, টিপটন, জেনন, রেডন। তাহলে মোট হচ্ছে শ্রেণী এখানে 9টা। আর এই পর্যায় শ্রেণীতে, মেন্ডেলিভের পর্যায় শ্রেণীতে কিন্তু A, B এরকম উপশ্রেণী ভাগ ছিল না। মেন্ডেলিভ একদম যে প্রথমে পর্যায় শ্রেণীটা দিয়েছিলেন, কিন্তু আধুনিক বা পরিমার্জিত সংস্করণে A, B উপশ্রেণীতে ভাগ করা হলো। এর উপশ্রেণীটা ভাগ করা হলো। এখানেও এই যে 8 নম্বর শ্রেণীতে একসঙ্গে 3টে মৌলকে স্থান দেওয়া হয়েছে, এগুলো এই পর্যায় সারণীর হচ্ছে ত্রুটি। আবার হচ্ছে এলে হচ্ছে ল্যান্থানাম বা মৌল, ল্যান্থানাইট সারি, এর সঙ্গে একসঙ্গে 14টা মৌলকে একই জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেরিয়াম থেকে লুটেশিয়াম। এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। এদেরকে একসঙ্গে কেন স্থান দেওয়া হলো? বলা হলো যে এদের পারমাণবিক আকারের পার্থক্য এতটাই কম আর এদের ধর্মে এতটাই সাদৃশ্য আছে, তাই এর পরবর্তী 14টা মৌলকে একসঙ্গে ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হয়েছিল। একইভাবে 7ম পর্যায়ের 3 নম্বর শ্রেণীতে, 3A শ্রেণীতে অ্যাক্টিনাইড মৌলের সঙ্গে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 14টি মৌলকে স্থান দেওয়া হয়েছে, কারণ এদের ধর্মের খুব মিল দেখা যায়, এদেরকে একসঙ্গে স্থান দেওয়া হলো। এরপরে এলো মেন্ডেলিভের এই পর্যায় সারণীর আধুনিক বা পরিমার্জিত সংস্করণের উপর ভিত্তি করে পরবর্তীকালে যখন আরও মৌল আবিষ্কার হলো, তখন এলো দীর্ঘ পর্যায় সারণী। দেখতে পাচ্ছ এটা তোমরা, এটার নাম হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় একই রাখা হলো, পর্যায় হচ্ছে 7টি, কিন্তু শ্রেণী হচ্ছে দেখতে পাচ্ছ 1 থেকে কত আছে? 18। শ্রেণী হচ্ছে 18টি। 18 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হলো নিষ্ক্রিয় মৌলকে। আর আগে তোমরা পরিমার্জিত সংস্করণে মেন্ডেলিভের পর্যায় সারণীর 0 শ্রেণীতে স্থান দেওয়া হয়েছিল নিষ্ক্রিয় গ্যাসগুলিকে, ঠিক আছে। আচ্ছা, এদের নামগুলো একটু বলে দিই। 1 নম্বর শ্রেণীতে যারা আছে এদের নাম হচ্ছে ক্ষার ধাতু। এদের নামের পিছনে যুক্তি আছে, সেটা বলবো, আগে নামগুলো বলে দিই। 1 নম্বর শ্রেণীতে যারা আছে তাদের নাম হচ্ছে ক্ষার ধাতু। 2 নম্বর শ্রেণীতে যারা আছে তাদের নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 15 নম্বর শ্রেণীর এই মৌলগুলোকে বলা হচ্ছে নিকটোজেন। 16 নম্বর শ্রেণীর এই মৌলগুলোকে বলা হচ্ছে চ্যালকোজেন। 17 নম্বর শ্রেণীর এই মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। আর 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। আর 3 থেকে 12 পর্যন্ত এই মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। এই মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। 3 থেকে 12 এই শ্রেণীগুলোর মৌলগুলোকে বলা হচ্ছে। এবার 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কেন বলা হচ্ছে ক্ষার ধাতু? 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হচ্ছে কারণ এদের অক্সাইড, হাইড্রোক্সাইডগুলো তীব্র ক্ষারধর্মী। যেমন সোডিয়ামের হাইড্রোক্সাইড তোমরা জানো NaOH তীব্র ক্ষারধর্মী, KOH ক্ষারধর্মী, Na2O এরাও কিন্তু তীব্র ক্ষারধর্মী, তাই এদের নাম দেওয়া হলো ক্ষার ধাতু। এদের খুব সক্রিয়, এদেরকে প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এবার আসি 2 নম্বর শ্রেণী। এদের নাম আমি কি বললাম? এদের নাম হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কারণ এদেরকে অক্সাইড রূপে পৃথিবীর ভূত্বকে পাওয়া যায়।
এদের অক্সাইডগুলো কোথায় পাওয়া যায়? পৃথিবীর ভূত্বকে। MgO, CO, বেরিলিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়াম, এদেরকে কোথায় পাওয়া যায়? পৃথিবীর ভূত্বকে। তাই এদের নামকরণ করা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর এই যে এদের অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে যে হাইড্রোক্সাইড তৈরি করে সেগুলো কিন্তু ক্ষারধর্মী, তাই এদের নাম হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবারে আমি এই 15 নম্বর শ্রেণীর এদের নাম বললাম কি? নিকটোজেন। নিকটোজেন কথাটা গ্রিক শব্দ নিকোজেন্স থেকে এসেছে, যার মানে হলো শ্বাসরোধকারী অবস্থা। এই 15 নম্বর শ্রেণীর একদম প্রথম মৌল নাইট্রোজেন শ্বাসরোধকারী অবস্থা সৃষ্টি করতে পারে, তাই এই শ্রেণীর নামকরণ করা হলো নিকটোজেন। এবার 16 নম্বর শ্রেণীতে আছে কারা বললাম? চ্যালকোজেন। কারা? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, এদের নাম করা হলো চ্যালকোজেন। চ্যালকোজেনের মানে হলো আকরিক উৎপাদক মৌল। পৃথিবীতে যে সমস্ত আকরিক পাওয়া যায় তাদের বেশিরভাগই এই অক্সাইড সালফাইড রূপে কিন্তু পাওয়া যায়, তাই এদের নাম হলো চ্যালকোজেন। এবারে আসি 17 নম্বর শ্রেণীর মৌল, যাদের বলা হয় হ্যালোজেন বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন, এদেরকে হ্যালোজেন বলা হলো কারণ এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক মৌল। সমুদ্রের লবণে কিন্তু এদেরকে পাওয়া যায়। NaCl, NaBr, NaI, এদেরকে সমুদ্রে কিন্তু পাওয়া যায়, সমুদ্রের জলে। আর 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হলো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলা হলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। কারণ এদের শেষ কক্ষে অষ্টক পূর্তি থাকে, তাই এরা সহজে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রায় পাওয়া যায় না বললেই চলে, তাই এদের আর একটাও নাম আছে বিরল গ্যাস। তাহলে এদের নাম বললাম নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, বিরল গ্যাস। আর এদেরকে আর একটা নামকরণ করা হয় সেতু মৌল। সেতু মৌল কেন বলা হয়? কারণ এই শ্রেণীটি নিষ্ক্রিয় গ্যাসগুলি যে আছে এরা 17 নম্বর শ্রেণীর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এবং 1 নম্বর শ্রেণীর তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এদের মধ্যে কি করছে? একটা সেতু স্থাপন করছে, তাই এদেরকে বলা হলো সেতু মৌল। আচ্ছা, এবারে তোমরা পর্যায় সারণীটা নিশ্চয়ই নিয়ে বসছো। আমি তোমাদেরকে বলবো যে পর্যায় সারণীতে মৌলগুলির পর্যায়গত বন্টনটা কেমন এবং কোন পর্যায়ের কি নামই বাকি। পর্যায় সারণীতে তোমরা দেখতে পাচ্ছ 7টা পর্যায় আছে। প্রথম পর্যায়ের নাম হচ্ছে অতি হ্রস্ব পর্যায়। এর মৌল সংখ্যা 2টি। প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন H, শেষ মৌল হচ্ছে হিলিয়াম He। দ্বিতীয় পর্যায় এর নাম হলো প্রথম হ্রস্ব পর্যায়। এর মৌল সংখ্যা 8। প্রথম মৌল লিথিয়াম, শেষ মৌল নিয়ন। তৃতীয় পর্যায় এর নাম হলো দ্বিতীয় হ্রস্ব পর্যায়। মৌল হচ্ছে 8। প্রথম মৌল সোডিয়াম Na, শেষ মৌল আর্গন Ar। চতুর্থ পর্যায়ের নাম হলো প্রথম দীর্ঘ পর্যায়। এর মৌল সংখ্যা 18। প্রথম মৌল পটাশিয়াম, শেষ মৌল ক্রিপ্টন। 5 নম্বর বা পঞ্চম পর্যায়ের নাম হলো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এর মৌল সংখ্যা 18। প্রথম মৌল রুবিডিয়াম, শেষ মৌল জেনন Xe। 6 নম্বর হচ্ছে ষষ্ঠ পর্যায়ের নাম হলো প্রথম অতি দীর্ঘ পর্যায়। এর মৌল সংখ্যা 32টি। নিচে যে ল্যান্থানাইট শ্রেণী আছে সেগুলো যোগ করে টোটাল মৌল সংখ্যা কিন্তু 32, এটা মনে রাখতে হবে। এর প্রথম মৌল Cs, সিজিয়াম, আর শেষ মৌল হচ্ছে রেডন Rn। সপ্তম পর্যায়ের নাম হলো দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। এর মৌল সংখ্যা হচ্ছে 32। প্রথম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম আর শেষ মৌল হচ্ছে ওগেনেশন OG। ঠিক আছে, এবারে তোমাদের যেটা আমি বললাম সেটাই আর একবার বলে দিই। গ্রুপ 1 বা মেন্ডেলিভের পর্যায় সারণীতে 1A এই মৌলগুলোর নাম হচ্ছে কি? ক্ষার ধাতু। গ্রুপ 2 বা 2A এই মৌলগুলোর নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 1B বা 2 এটা হচ্ছে মুদ্রা ধাতু। গ্রুপ 5B বা 15 দীর্ঘ পর্যায় সারণীর নিকটোজেন মৌল। মেন্ডেলিভের পর্যায় সারণী 6B আর দীর্ঘ পর্যায় সারণী 16, এতে আছে চ্যালকোজেন মৌল। আর গ্রুপ 7B মেন্ডেলিভের পর্যায় সারণীর আর দীর্ঘ পর্যায় সারণীর 17, এখানে আছে হ্যালোজেন মৌল। গ্রুপ 0 মেন্ডেলিভের পর্যায় সারণীর আর দীর্ঘ পর্যায় সারণীর 18, এখানে আছে নিষ্ক্রিয় গ্যাস বা আমি বলেছি নোবেল গ্যাস বা বিরল গ্যাস বা নাম দেওয়া যেতে পারে সেতু মৌল। তবে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে জেনন হচ্ছে একটু সক্রিয়, Xe জেনন একটু সক্রিয় মৌল।
আর হচ্ছে আছে তোমাদের আদর্শ মৌল। আদর্শ মৌল কারা? গ্রুপ 1-2 দীর্ঘ পর্যায় সারণীর, আর গ্রুপ 13 থেকে 17 এই মৌলগুলোকে বলা হচ্ছে আদর্শ মৌল। কেন? যে সমস্ত মৌলের শেষ কক্ষ ছাড়া আগের সব কক্ষ পরিপূর্ণ অবস্থায় থাকে তাদেরকে বলা হচ্ছে আদর্শ মৌল। এবারে তোমাদের আরেকটা জিনিস এখানে বলে দিই, যেটা কি বললাম, মুদ্রা ধাতু গ্রুপ 11তে আছে। গ্রুপ 11তে কারা আছে? কপার, সিইউ, এজি মানে হচ্ছে রূপা, এইউ হচ্ছে সোনা। এদেরকে মুদ্রা ধাতু বলা হয়, কারণ প্রাচীনকালে এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। সিইউ, এজি, এইউ এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। আবার এইখানে দেখে নাও আর্সেনিক, এস, অ্যান্টিমনি, বিসমাথ এরা হচ্ছে ধাতু গল্প, কারণ এদের মধ্যে ধাতু অধাতু উভয়েরই কিছু ধর্ম থাকে। এবারে তোমাদের চলে আসি বর ধাতু। বর ধাতু কারা? যেসব ধাতু রাসায়নিকভাবে খুব একটা সক্রিয় নয়, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন প্ল্যাটিনাম, এইউ, সোনা, এজি, রূপা এদেরকে বলা হচ্ছে বর ধাতু। আর অবর ধাতু কি এর উল্টোরা? যারা রাসায়নিকভাবে খুব সক্রিয়, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তাদেরকে বলা হচ্ছে অবর ধাতু। আর একটা আছে তোমাদের ইউরেনিয়ামোত্তর মৌল। দীর্ঘ পর্যায় সারণীর 7ম পর্যায়ে অবস্থিত ইউরেনিয়ামের পরে থাকা কৃত্রিমভাবে সংশ্লেষিত মৌলগুলোকে বলা হয় ইউরেনিয়ামেত্তর মৌল। তাহলে এদেরকে প্রকৃতিতে পাওয়া যায় না, এদেরকে কিন্তু পরীক্ষাগারে সংশ্লেষিত করা হয়েছে। যেমন এনপি, নেপচুনিয়াম 93, পিইউ 97 এরা সবাই কিন্তু তেজস্ক্রিয়, এদের কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। কোথায় বললাম? 7ম পর্যায়ে। তাহলে দেখে নাও একবার পর্যায় সারণীটা, নিচে একদম দেখাচ্ছি। এই যে অ্যাক্টিনাইড শ্রেণীতে আছে ইউরেনিয়াম 92, এর পরের মৌলগুলো এদেরকে বলা হচ্ছে কি ইউরেনিয়ামোত্তর মৌল। এদেরকে প্রকৃতিতে পাওয়া যায় না, এদেরকে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে, সংশ্লেষিত করা হয়েছে। এরা কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। মোটামুটি পর্যায় সারণী সম্বন্ধে তোমরা একটা আইডিয়া পেলে। এবারে আমি তোমাদের বলবো, এটা তোমাদের পরীক্ষায় এখন আসে, যেগুলো পড়ালাম সবগুলোই পয়েন্ট করে রাখবে, সবই পরীক্ষাতে এখন আসে। আজকে আমি তোমাদের বলবো আরেকটা জিনিস, পর্যায় সারণীতে মৌলের অবস্থান আমরা কি করে নির্ণয় করব। আচ্ছা, তোমরা পারমাণবিক মডেল পড়ে এসেছো, সেখানে জানো যে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তার চারপাশে 7টা কক্ষপথে ইলেকট্রন কিন্তু ঘোরে। কি কি কক্ষপথগুলোর নাম? কে, এল, এম, এন, ও, পি, কিউ। প্রত্যেকের ইলেকট্রন ক্যাপাসিটি কত? 2n²। কে এর ক্ষেত্রে ক্রমিক সংখ্যা 1, তাহলে 2 × 1² 2। এখানে 2 × 2a², এল এর ক্ষেত্রে 2a², 4 × 2 8। তারপরে একইভাবে 18, 32 মানে 2, 8, 18, 32। এবার আমরা পর্যায় সারণীতে যদি কোনো মৌল আমাদেরকে দিয়ে বললো, যে পরীক্ষায় এলো যে তোমরা এই মৌলটা, এদের তোমরা কোন পর্যায় কোন শ্রেণী বার করো। দীর্ঘ পর্যায় সারণীও হতে পারে, মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সংশোধিত পর্যায় সারণী, তাতেও হতে পারে। যেমন এনএ 11 কিভাবে করবে তোমরা? তাহলে 11 পারমাণবিক সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা 11টা। প্রথম কে কক্ষে কটা ধরে? 2টো। তারপরে এল কক্ষে কটা ধরে? 8টা। তাহলে 2, 8, 10। তারপরে কটা বাকি থাকলো? একটা। তাহলে এম এ কটা আছে? একটা। যতগুলো কক্ষপথ ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে পর্যায়। তাহলে পর্যায় হচ্ছে 3। আর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে, যদি 1 আর 2 হয় সেটাই হবে তার শ্রেণী। আর 1 আর 2 এর বেশি যদি ইলেকট্রন থাকে তার সঙ্গে 10 যোগ করে সেটা হবে শ্রেণী। তাহলে দীর্ঘ পর্যায় সারণীটা আমি আরেকবার বলি, মোট যতগুলো কক্ষে ইলেকট্রন আছে সেটা হচ্ছে পর্যায়, আর শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে সেটা যদি 1 অথবা 2 হয় সেটাই হবে শ্রেণী, 1 নম্বর শ্রেণী বা 2 নম্বর শ্রেণী। 1 আর 2 এর যদি বেশি ইলেকট্রন থাকে তার সঙ্গে 10 যোগ করে শ্রেণী করা হয়। ঠিক আছে? তাহলে এখানে দীর্ঘই পর্যায় সারণীর 3টে কক্ষপথে ইলেকট্রন আছে, তাহলে পর্যায় হচ্ছে 3 আর শ্রেণী হচ্ছে 1। আর মেন্ডেলিভের পর্যায় সারণীর ক্ষেত্রেও পর্যায় হচ্ছে একই, কিন্তু 1 আর 2টো ইলেকট্রন থাকলে এ হবে, উপশ্রেণী হবে এ। তাহলে 1, 1, এ। ঠিক আছে? পর্যায় 3 মেন্ডেলিভের পর্যায় সারণীতে, শ্রেণী হচ্ছে 1। এবারে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা দিয়েছি 13। তাহলে ইলেকট্রন কটা? 13টা। তাহলে আমি ভাগ করে ফেলি 3টে কক্ষপথ, এখানে 2, 8, 10 আর 3 হচ্ছে 13। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় 3টে কক্ষপথে ইলেকট্রন আছে, শ্রেণী বলেছি 1 আর 2 এর বেশি যদি ইলেকট্রন থাকে তার সঙ্গে 10 যোগ করতে হয়। তাহলে 3 সঙ্গে 10 যোগ করলে 13। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান হবে 3 নম্বর পর্যায় আর 13 নম্বর শ্রেণীতে।
আর মেন্ডেলিভের পর্যায় সারণীর ক্ষেত্রেও পর্যায় কিন্তু 3ই হবে। শ্রেণী হবে কি, লাস্ট কক্ষে যটা ইলেকট্রন আছে এর ক্ষেত্রে তটাই, কিন্তু 1 আর 2 এর বেশি হলে সেখানে উপশ্রেণী হবে বি, তাহলে 3b। ক্লোরিনের ক্ষেত্রেও 2, 8, 7, 17টা ইলেকট্রন, 17 পারমাণবিক সংখ্যা। এবার এর ক্ষেত্রে দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় 3টে কক্ষপথে ইলেকট্রন দেখতেই পাচ্ছ। 3 শ্রেণী হচ্ছে, যেহেতু শেষ কক্ষে ইলেকট্রন আছে 7টা, তার সঙ্গে 10 যোগ করে শ্রেণী হচ্ছে তোমার 17। আর মেন্ডেলিভের পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় 3 আর লাস্টের কক্ষপথে ইলেকট্রন 7টা, 7b। তাহলে আজকে এতটা পড়ালাম। এর পরের ভিডিওতে এই চ্যাপ্টারে যতটুকু বাকি থাকলো বা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার, সেগুলো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। অবশ্যই আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ আমার পড়ানোটাকে এতক্ষণ দেখার জন্য।